আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ব্যাংক থেকে সরকারের ঋণ কমানোর প্রতিশ্রুতি, অর্থমন্ত্রীর বললেন সবার জন্য এই বাজেট, পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না বাজার। ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ নেই জানালেন গভর্নর। কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি, দাবি এনবিআর চেয়ারম্যানের। সমালোচনা সিপিডির। এবার কুষ্টিয়ায় বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। সীমান্ত উত্তেজনা প্রশমনের কাজ করতে চান নতুন ভারতীয় হাই কমিশনার। ক্যাপাসিটি চার্জের জন্য 1 বছরও ব্যয় হচ্ছে 50,000 কোটি টাকা জানালেন মন্ত্রী। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসতে চায় সরকার। এখন শুনবেন বিস্তারিত। কোন রাজনৈতিক দলের নয়, বাজেট সবার জন্য। মেগা প্রকল্প হাতে নেওয়া হয়নি, তাঁতি, কামার, কুমার সহ দারিদ্র মানুষদের জন্যই করা হবে বেশি বিনিয়োগ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন বিনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিনের রেওয়াজ বাজেট উপস্থাপনের পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে উসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ৩টার কিছুক্ষণ পর হাজির অর্থমন্ত্রী। দীর্ঘ ১.৫ দশকের অধিক সময় কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বিএনপি সরকারের এই বাজেট সবার জন্য। স্পষ্ট করে অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তামূলক খাতে বড় বরাদ্দ করেছে সরকার। পুলিশ দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব না। অর্থমন্ত্রী মনে করেন এজন্য নীতি ও সরবরাহ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হচ্ছে, প্রশ্ন ছিল এতে কি প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্নীতি কমবে? বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের লক্ষ্য কমানো হয়েছে। মন্ত্রী জানান, বৃদ্ধি করা হবে জ্বালানি তেল, গ্যাস ও সারের মজুত। বিনিয়ন্ত্রণ বা ডিরেগুলেশন কার্যক্রম বাস্তবায়ন করবে সরকার। এজন্য গঠন হবে টাস্কফোর্স। দায়িত্ব অবহেলাকারী শনাক্ত হবে, নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে 2 বছর সময় প্রয়োজন। মন্ত্রী মনে করেন 4 থেকে 5 বছর পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব। ইসলামী ব্যাংক নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, তবে গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। এদিকে এনবিআর চেয়ারম্যানের দাবি, এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রীতি অনুযায়ী এ সময় উপস্থিত ছিলেন গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান সহ পদস্থ সরকারি কর্মকর্তারা। এ সময় এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ব্যাংকিং খাতে টাকা যারা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করা নিয়ে বিভ্রান্তি কাম্য না। শুধু জমি বিক্রির টাকা নিয়ে নির্দেশনা গতবারই ছিল। এটা করা হয়েছিল যেন জমির ক্রেতারা ট্যাক্স ফাঁকি দিতে না পারে। এবার বিক্রেতাদের এই সুবিধা দেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই চাপে রয়েছে। তাই বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য আরও বাস্তব ভিত্তির ওপর হলে ভালো হতো। নতুন বাজেট প্রস্তাবনা নিয়ে সিপিডির পর্যালোচনায় এমনটাই মন্তব্য করেন বক্তারা। বলেন, জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায় আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। এদিকে কালো টাকা সাদা করার বিধানেরও সমালোচনা করে সিপিডি। বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই চাপে রয়েছে। তাই বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য আরও বাস্তব ভিত্তির ওপর হলে ভালো হতো। নতুন বাজেট প্রস্তাবনা নিয়ে সিপিডির পর্যালোচনায় এমনটাই মন্তব্য করেন বক্তারা। বলেন, জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায় আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। এদিকে কালো টাকা সাদা করার বিধানেরও সমালোচনা করে সিপিডি। মুখী চাপে দেশের অর্থনীতি। একদিকে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল জনজীবন, অন্যদিকে বিনিয়োগ কমায় নেই ব্যবসায় চাঙা ভাব। এর মধ্যে জ্বালানির উচ্চমূল্য ও সংকট মরার উপর খাড়ার ঘা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার বাজেট পেশ করে বিএনপি সরকার। সিপিডির পর্যালোচনা বলছে, সরকারের লক্ষ্যমাত্রাগুলো গুরুত্বপূর্ণ হলেও অর্জন কঠিন। 9.4% মূল্যস্ফীতিকে 1 বছরে 7.5% টেনে আনা প্রায় অসম্ভব। বর্তমানে জিডিপির প্রবৃদ্ধি যেখানে 4% কিছু বেশি, সেখানে 6.5% অর্জন বিলাসী মনোভাবের। রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনেও আয় করতে হবে অতিরিক্ত। সীমান্ত দিয়ে কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিনের চেষ্টা। আজও কুষ্টিয়া সীমান্ত দিয়ে 12 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
ভোর 5টায় কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নারী ও শিশু সহ 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। দেশের অন্যান্য সীমান্তে অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে অতিরিক্ত টহল ও নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোয় বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসীও। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে অপচেষ্টা সফল হয়নি। ভারত বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি এক হলে দুদেশ বিশ্ব শক্তিতে পরিণত হবে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই মন্তব্য করেন। জানান, সীমান্ত উত্তেজনা প্রশমন, ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে ঢাকা দিল্লির ভালোর জন্য কাজ করবেন তিনি। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আগেই দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করে নয়াদিল্লি। শুক্রবার সকালে তিনি পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাইকমিশনার ও এদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, বাংলাদেশ ভারত দুই গণতান্ত্রিক শক্তি এক হলে ভিন্ন কিছু হবে। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ভারত আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে একসাথে কাজ করবে। এ সময় তিনি সাম্প্রতিক পুশিন ও ভিসা ইস্যুতেও তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন। আইনি দিকে পর্যালোচনা করে বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি থেকে সরে আসতে চায় সরকার। সকালে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড পরিদর্শন করে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হাসান ইকবাল মাহমুদ। মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে চায় সরকার, তাই বাজেটেও এ খাতে বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে জ্বালানি খাতের বরাদ্দ। লোডশেডিং এর কারণ জানিয়ে আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে 350 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আসার কথা জানান মন্ত্রী। দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় 2011 সালের পর থেকে বেসরকারি পর্যায়ে ছোট বড় প্রায় শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। চুক্তি অনুযায়ী এসব কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন না হলেও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে বাধ্য সরকার, যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। চলতি অর্থবছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ পরিশোধে সরকারকে প্রায় 50,000 কোটি টাকা ব্যয় করতে হবে। সকালে বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পিজিবি পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এ সময় তিনি জানান, বিগত সরকারের অনিয়ম দুর্নীতির বোঝা এখনো এই সরকারকে বইতে হচ্ছে। By the sovereign guarantee, you have to understand that. সরকার চাইলেই, নতুন সরকার চাইলেই স্ক্র্যাপ করে দিতে পারে না। আমরা লিগ্যাল জিনিসটা আমরা চেক করতেছি, যেগুলো সম্ভব হবে আমরা বুঝবো যে লিগ্যালি এটা করলে আমরা লিগ্যালি আমাদের কোনো বাধা নাই, সেই জিনিসগুলো অবশ্যই করব আমরা। মন্ত্রী জানান, আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে প্রায় 350 মেগাওয়াট